ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজওয়ানুল হক রাজা এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবার আমরা আলোচনায় ফিরতে চাই সংবাদ সম্প্রসারণে। আগেই জানিয়েছি মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম আমরা যে খবরটি এখন প্রচার করলাম শিরোনাম ছিল যে যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংকটে সহযোগিতা করায় বন্ধু রাষ্ট্রগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মাসুদ কামাল, শুরুতে যদি আপনার কাছে আসি, এই অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে আমরা বিভিন্ন কর্মকাণ্ড দেখছি, আমরা দেখছি যে বিভিন্নভাবে পুনর্গঠনের একটি প্রচেষ্টা চলছে। এই সমস্ত আয়োজনের মধ্যে নির্বাচনের বিষয়টি কতখানি অগ্রাধিকার পাচ্ছে বলে আপনি মনে করেন? এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন সবকিছু মিলে যদি আপনি আপনার মতামত জানান। ডক্টর ইউনূস আজকে যে কথাটা বলেছেন, আমার বিবেচনায় এই সরকারের মধ্যে নির্বাচনের ব্যাপারে তাদের যে তৎপরতা তার একমাত্র নমুনা হলো এটা। এর আগে আমি এদের মুখে কখনো শুনিনি যে তারা খুব দ্রুত নির্বাচন দিতে চায় কি চায়। কাজেই এটাকে আমি অবশ্যই অগ্রগতি করবো, কারণ উনি তো প্রধান উপদেষ্টা, যে ওনার কথাকে তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু তারপরে যে ওর সঙ্গে যে জিনিসটা উনি যুক্ত করে দিয়েছেন, এটা হলো দেশ সংস্কারের পরে নির্বাচন। এখন এই দেশ সংস্কার বলতে উনি কি বুঝেন, কি মিন করেন, সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন। একটা পর্যায়ে যে হয়তো আপনি মনে করবেন দেশ সংস্কার হয়ে গেছে, আমি মনে করবো হয় নাই। আবার অনেকে বলবেন যে 50 বছরে যে সংস্কার হয় নাই সেটা করতে তো মিনিমাম 5 বছর 10 বছর লাগতেও পারে, সেটাও হতে পারে। সংস্কারের সংজ্ঞা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি গুড। এখন তারা কতটুকু সংস্কার করতে চান, দেশ সংস্কার করতে তারা ঠিক কি বোঝান, এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছে ক্লিয়ার না। তবে আমি যেটা মনে করি যে যত ভালো সরকারই হোক না কেন, আমাদের পৃথিবীতে এখন যত রকম সরকার আছে তার মধ্যে জনগণের ভোটে নির্বাচিত যে সরকার, তার চেয়ে ভালো সরকার আমার দৃষ্টিতে আপাতত আমি দেখছি না। কাজেই কত দ্রুত আমাদের নির্বাচিত একটা সরকার আসবে তার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। কারণ এখন যে সরকারটা আছে এটা কিন্তু মনে করেন একটা বিশেষ পরিস্থিতিতে যে আন্দোলনটা হয়েছে, শেখ হাসিনাকে তাড়ানো গেছে এবং এই আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদের আগ্রহের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন এবং বাকি যারা উপদেষ্টা হয়েছেন সেগুলিও প্রধান উপদেষ্টার বিশেষ পছন্দে হয়েছেন। কাজে প্রধান উপদেষ্টার সব পছন্দ আমার পছন্দ নাও হতে পারে, দেশের মানুষের পছন্দ নাও হতে পারে। দেশের মানুষ বলতেই পারে যে আমরা এমন একটা সরকার চাই না যে সরকারে এত বেশি এনজিও প্রতিনিধি থাকবে, এত বেশি আইনজীবী থাকবে, এত বেশি চট্টগ্রামের লোক থাকবে, এত বেশি বৃদ্ধ থাকবে। এটা নাও চাইতে পারে। কাজে এটা ওনার চাহিদা অনুযায়ী সরকার হয়েছে। কাজে দেশের সব মানুষের চাহিদা অনুযায়ী সরকারটা যত দ্রুত হবে তত দেশ একটা হাফ ছেড়ে বাঁচবে না। সেক্ষেত্রে মানে দেশ সংস্কারের বিষয়টি রেখেই তাহলে মানে নির্বাচনকে যদি মানে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে কোন জায়গাগুলো সংস্কার অগ্রাধিকার পাওয়া উচিত আপনার কাছে কি মনে হয়? এই ক্ষেত্রে অগ্রাধিকার একটাই, আমি সহজ কথাটা বলি, একটা হলো নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের এখানে যে নির্বাচন ব্যবস্থা আছে এখানে মানুষ ভোট না দিলেও কোনো সমস্যা হয় না, নির্বাচন একটা হয়ে যায়। এবং এমন একটা পদ্ধতি ক্রিয়েট করতে হবে যে পদ্ধতির মাধ্যমে সমস্ত মানুষই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানে যারা ভোটার হওয়ার যোগ্য তারা যেন ভোট প্রয়োগ করতে পারে নির্ভয়ে নির্দ্বিধায়। এবং ভোট প্রয়োগটাই শেষ না, যেন তাদের প্রয়োগকৃত ভোটটা গণনার আওতায় আনা হয়, মানে বিবেচনায় আনা হয়। সেই ভোটের ভিত্তিতে যেন সরকার গঠিত হয়, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যে পদ্ধতির মাধ্যমে একজন মানুষ, একজন শাসক চাইলেও যেন স্বৈরাচার হয়ে না উঠতে পারে, মানে তার যেন একাধিক জায়গায় জবাবদিহিতা থাকে, জবাবদিহিতার ঊর্ধ্বে যেন কেউ না থাকে। যেমন আমাদের আগের সরকার প্রধান শেখ হাসিনা, উনি কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে ছিলেন, ওনার কারো কাছে জবাবদিহি করতে হতো না। কাজেই উনি নিজেই ওনার মনোনয়ন একজন মানে ওনার মনোনয়ন দেওয়া ব্যক্তি প্রেসিডেন্টও হতেন, তো ওনার মনোনয়ন দেওয়া ব্যক্তি প্রধান বিচারপতি হতেন। উনি কার কাছে জবাবদিহি করবেন? যে নাকি তার অনুগ্রহে নির্বাচিত হচ্ছেন, সে কিভাবে তার কাছে বলবে আপনি আমার কাছে জবাবদিহি করেন? আর যেহেতু ভোটিং সিস্টেমটাই নষ্ট করে দিয়েছিলেন উনি, সেহেতু ভোটারদের কাছে ওনার কোনো জবাব দিতে ছিল না। তো ওই জায়গাগুলো ক্রিয়েট করতে হবে, মানে সেই জায়গাগুলোর বিষয়ে আগে নিশ্চিত করা প্রয়োজন। সরকারকে চেঞ্জ করে আবার তাদের মতো করে না করতে পারে,
আবার আরেকটা ফ্যাসিবাদের আওতায় আমরা না পড়ে যাই। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। রেজওয়ানুল হক রাজা, আপনার কাছেও একই প্রশ্ন। সেই সাথে আজকে বন্ধু রাষ্ট্রগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা সহযোগিতা চেয়েছেন। সারা বিশ্বে এই সরকারের এখন আসলে মূল্যায়ন বা অবস্থানটাকে আপনি এখন কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। না, সারা বিশ্ব বাংলাদেশের এই যে পট পরিবর্তন হয়েছে, যে প্রেক্ষাপটে হয়েছে, অনেক রক্তের বিনিময়ে হয়েছে, অনেক প্রাণহানির বিনিময়ে হয়েছে, এবং এমন একটা দাবিতে হয়েছে যেটি আসলে সবাই সমর্থন, বিদেশিরা সবাই সমর্থন করারই কথা। কারণ আহ, আমরা অন্ততপক্ষে আহ, সবাই মানে মৌখিকভাবে তো এটা এই ধরনের একটি সরকার বা এই ধরনের একটি ব্যবস্থায় দেখতে চাই, বিদেশিরা চান। তো সেই হিসাবে সমর্থন সরকার পেয়েছে এবং সেটি সরকারের জন্য প্রয়োজনও ছিল। কারণ যে পরিস্থিতিতে এই সরকার এসেছে সেই পরিস্থিতিতে সরকারকে কাজ করতে হলে এবং যে কাজের ম্যান্ডেট ম্যান্ডেট নির্বাচনের মধ্যে দিয়েও হয়, আবার নির্বাচন ছাড়াও হয়। তো সেই ম্যান্ডেট যদি তাদেরকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় তাহলে তো অবশ্যই বিদেশিদেরও সহায়তা লাগবে। আরেকটি কথা যেটি আপনি বলছিলেন যে নির্বাচনের প্রায়োরিটি কতখানি, আমার কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্যকে সামনে রেখে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে তারা এই আন্দোলন সফল হয়েছে, বিজয়ী হয়েছে, এবং তাদের তাদের ইচ্ছা অনুযায়ী বর্তমান সরকার গঠিত হয়েছে। তো এই সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও কিন্তু বলেছেন ছাত্রদের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। ছাত্রদের আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যবিহীন সমাজ বা রাষ্ট্র গঠন করে, এবং রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু অনেক আগে থেকে আলোচিত হচ্ছে। ইভেন প্রধান বিরোধী দল মানে দেশের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন প্রধান বিরোধী দল বিএনপিও কিন্তু রাষ্ট্র সংস্কারের কাঠামো বা রূপরেখা কিন্তু 31 দফা তারা তৈরি করেছিল। তো সেই কাজটা আজকাল ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সরকারের পরে নির্বাচন। আমি মনে করি যে এটি প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। আমরা যদি কোনো সংস্কার না করি, বা ধরেন মাসুদ কামাল সাহেব যে কথাগুলি বললেন, যে সমস্ত পরিবর্তনের কথা বললেন, এই পরিবর্তনগুলিও করতে হলে কিছুটা সময় দরকার। আমরা সবাই জানি যে দেশের সকল সিস্টেম, সাংবিধানিক বলেন, মৌলিক মানবাধিকার বিষয়ক বলেন, সকল পদ্ধতি একরকম ভঙ্গুর অবস্থায় সে পৌঁছেছিল। তো সেই জায়গা থেকে যদি আপনি এই বিষয়গুলো যদি আপনি সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন, এবং সেই নির্বাচন অবশ্যই আমরা ফেয়ার হবে বলে আশা করি, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারকে যদি আপনি আবার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগটা বহাল রেখে তাদেরকে আপনি ক্ষমতা দেন, তাহলে কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠার আশঙ্কা থাকে। তো নির্বাচনের কথা যেটা মাসুদ কামাল বললেন, নির্বাচন ব্যবস্থা আমাদের যেটা আছে সেটি কিন্তু খুবই ভালো, নিয়ম কানুনগুলি, পদ্ধতি ইজ ওকে, কিন্তু আমরা এটা চর্চাটা করিনি, এই পদ্ধতি আমরা অনুসরণ করিনি। আমার মনে আছে এর আগের জরুরি সরকার যেটি ছিল 111 যেটাকে আমরা বলি, সেই সরকারের সময় যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জনাব এটিএম শামসুল হুদা, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচনী আইন পৃথিবীর বহু দেশের চাইতে ভালো, কিন্তু মুশকিল হচ্ছে এই আইনের প্রয়োগটা হয়, প্রয়োগের জায়গাটি। তো সেই তো ইলেকশন করার জন্য ইলেকশন পদ্ধতি ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের আরো অনেক জায়গা, যেমন ধরেন আজকে সিদ্ধান্ত হয়েছে, আজকে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একটা অর্থনৈতিক সংস্কার কমিশন করতে হবে, একটি ব্যাংকিং কমিশন করতে হবে। কারণ অর্থনীতিতে যে লুটপাট আমরা দেখেছি গত বহু বছর ধরে, সেগুলি ঠিকঠাক করতে হলে এই লুটপাটের পথগুলি বন্ধ করতে হবে। এই পথ খোলা রেখে যদি আমি একটা নির্বাচন দিই, তাহলে কিন্তু আবারও ভবিষ্যতে এই লুটপাটের একটা সুযোগ কিন্তু থেকে যায়। মানে সেই সংস্কারের জায়গাটি প্রায়োরিকার বলে চলে আসছে আলোচনায়। এরকম বহু জায়গায় রাষ্ট্রের বহু জায়গায় এই সংস্কার দরকার, সেই সংস্কারটা আগে করা উচিত, তারপরে নির্বাচনের প্রসঙ্গ আসবে বলে আমার কাছে মনে হয়। এবং আমরা দেখেছি যে বিএনপি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলেছেন যে তারা সরকারকে যৌক্তিক সময় তারা দেবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে আসবো সংবাদ সম্প্রসারণে, থাকুন আমাদের সাথে। বিরতির পরে আমরা ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে। মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের শিরোনামটি ছিল এরকম যে দেশে আর কোনো আয়নাঘর থাকবে না,
জীবিত দেশে ফেরাকে সৌভাগ্য বলে মনে করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে আমরা তার নির্যাতনের করুণ কাহিনী শুনেছি। এই যে বিশাল পট পরিবর্তনের মধ্য দিয়ে এই গুম, অন্যায়, অত্যাচার, টর্চার সেল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলোর অবসান হলোই, এমন দাবি কি রেজওয়ানুল হক রাজা করা যায়? দাবি করা যায় না, তবে আশা করা যায়। কারণ যে ধরনের আমি বলবো এগুলি এক ধরনের ক্রাইম হয়েছে, এই যে গুম, খুন এবং এই যে দীর্ঘদিন আটকে রাখা। জনাব সালাউদ্দিন বলছিলেন যে প্রায় 2 মাস তাকে এমন একটা ঘরে রাখা হয়েছিল, সেখানে মানে শুনে যেটা এই বিবরণটা শোনার সময় নিঃশ্বাস নিতে পারছিলাম। তো এরকম আয়নাঘর যেটা আমরা শুনি, দেখেছি, বা সেখান থেকে যারা উদ্ধার পেয়েছেন তাদের যে স্টেটমেন্ট গুলি করেছি, এটা তো চরম অমানবিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এই রকম কর্মকাণ্ড পরে যে এই সরকারের এরকম একটা পরিণতির পরে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করতে সাহস পাবেন বলে আমার কাছে মনে হয়। এবং যে অপকর্মগুলি গত 15 বছর ধরে হয়েছে, সেই সবই মানে শুধু আয়নাঘর না, এই জাতীয় সকল অপকর্ম, বেআইনি কর্মকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন কর্মকাণ্ড, এগুলো সবই আমার মনে হয় যে এই সরকারের এই ইতিহাস থেকে ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের সবার জন্যই একটা বড় শিক্ষা যে এগুলো করলেই তার পরিণতি কি হয়। তো সেই হিসাবে সেই থেকেই আমি আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে। জি, ধন্যবাদ। মাসুদ কামাল, আপনার কাছে কি মনে হয় মানবাধিকারের যে বিষয়টি বিগত সরকারের সময় বারবার প্রশ্ন তোলা হয়েছে, আন্তর্জাতিকভাবে তোলা হয়েছে, এখন এই দিকটি নিশ্চিত করার জন্য মানে যে সংস্কারের কথা বলছিলেন, সেই সংস্কার কতখানি টেকসই হবে, বিশেষ করে মানবাধিকারের প্রসঙ্গে? না, মানবাধিকারের ব্যাপারটা তো থাকতেই হবে, না হলে আপনি কিভাবে সংস্কার করবেন অথবা কি সংস্কার করবেন? এটা তো একটা বেসিক পয়েন্ট। কিন্তু আমি না সালাউদ্দিন সাহেবের বক্তব্য যখন শুনছিলাম, তখন আমার মধ্যে অন্য একটা প্রশ্ন কিন্তু আসছে। আমি মনে হয় সেই প্রশ্নটা একটু উত্থাপন করি, কারণ এটা এই পর্যন্ত উত্থাপন মানে আমি খুব একটা শুনিনি কারো কাছে। আমার কাছে ওনার কাছে মনে হলো, উনি বললেন যে ওনাকে এখানে রাখলো 2 মাস 2 মাস, আয়নাঘর নিয়ে আলোচনা করলেন, এগুলি সবই খুব ন্যাক্কারজনক। 2 মাস কেন, আমরা তো দেখলাম যে 8 বছর থেকেও কেউ কেউ বের হয়েছেন, সেগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। উনি বললেন যে ওনাকে গাড়িতে করে নিয়ে গেল, সীমান্ত পার হলো, যেখানে নামিয়ে দিল এটা শিলং। তার মানে ভারতের মধ্যে যে গাড়িতে করে উনি এখান থেকে বেরিয়েছিলেন, সেই গাড়িটা ওনাকে নিয়ে একজন লোককে চোখ বাঁধা অবস্থায় নিয়ে সীমান্ত পার হয়ে ভারতের মধ্যে ঢুকলো কি করে? সীমান্তে কি কোনো লোক ছিল না? আমাদের সীমান্তে প্রহরা ছিল না, ওদের সীমান্তে প্রহরা ছিল না, ওই গাড়ি সহ কি করে ঢুকলো? তাহলে কি ভারত সরকারের সঙ্গে জড়িত? অনেকে কিন্তু বলে, অনেকে আমি এরকম বলতে শুনি যে আমাদের যে আয়না ঘর এটা নাকি তাদের প্ল্যান। তো তাদের প্ল্যান আমি বিশ্বাস করিনি। আমাদের এখানে আমাদের একটা সার্বভৌম রাষ্ট্র, এখানে তারা কি করে প্ল্যান করে? এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। কিন্তু যখন সালাউদ্দিন সাহেব বলেন যে ওই গাড়িতে করে তাকে নিয়ে শিলং নামাই দিয়ে আসলো, যদি সালাউদ্দিন সাহেবের কথা সত্য হয়, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, যদি সত্য হয় তাহলে তো সে আগের সন্দেহটা থেকে যায়। তাহলে আমরা কি সার্বভৌম ছিলাম না, স্বাধীন ছিলাম না? এরকম ভাবে যাওয়া সম্ভব? তো এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি আলোচনা হওয়া উচিত। এই আলোচনা হওয়া উচিত কিভাবে সম্ভব? উনি এতদিন আসতে পারলেন না, এখন হঠাৎ করে আসলেন কিভাবে? তো এই বিষয়গুলো কিন্তু মানে মানবাধিকারের চরম লঙ্ঘন তো বটে। আর আপনি যেটা বললেন যে রাষ্ট্র সংস্কার বলেন, অমুক বলেন, তমুক বলেন, যাই বলেন, সংস্কার জিনিসটা কি? জনগণ যা চায় সেদিকে যাওয়া। জনগণ কি চায়? জনগণ তার মুখের কথাটা বলতে চায়, জনগণ তো মানবাধিকার চায়, জনগণ গণতন্ত্র চায়, জনগণ ভোটাধিকার চায়। সেই জায়গাগুলো নিশ্চিত করাটা খুবই জরুরি। জনগণ দুর্নীতিমুক্ত সমাজ চায়। আরেকটা প্রসঙ্গ একটু এনে আপনাদের দুজনের মতামত শুনে তারপর হয়তো এই পর্বে একটু বিরতি নিব। সেটি হচ্ছে যে আমাদের শিরোনাম ছিল যে আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা, কেউ কেউ এখনো নিরাপত্তা হেফাজতে আছেন। এই নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে পুলিশের নিরাপত্তাও সেই নিরাপত্তার সাথে জড়িত, সেইটি স্বাভাবিক পর্যায়ে যাওয়া কিংবা আরও উন্নত হওয়া, যেহেতু আমরা আরও উন্নত দিনের স্বপ্ন দেখছি, সেইটিতে আসলে কি কি চ্যালেঞ্জ এখনো আছে বলে আপনার মনে হয়? মাসুদ কামাল, শুরুতে যদি আপনি একটু জানাতেন। দেখেন, পুলিশের নিরাপত্তা যদি বলেন, আপনি পুলিশ জিনিসটা কি রে ভাই? পুলিশ তো সেই বাহিনীটা যারা এতদিন
ছাত্রদেরকে বেধড়ক মারপিট করছে। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা কিন্তু লাঠিপেটা করেছে, গুলি ছুড়েছে, অমুক করেছে, তো অনেক কিছু করেছে। আবু সাইদ তো এই ধরনের একজন পুলিশের হাতে মারা গেছে, সেই পুলিশটা নিশ্চয়ই জয়েন করবে, জয়েন তো করবে। যদি সেই পুলিশটাও জয়েন করে, যে পুলিশটাকে আমি গুলি করতে দেখলাম যে সেও জয়েন করে, তাহলে সেই বাহিনীর প্রতি আমার আস্থাটা যদি একটু কম থাকে, এটা কি আমার একার দোষ? এটা তো আমি একার দোষ না ভাই। আমি তো দেখে এসেছি যে এতদিন নির্যাতনের প্রধান হাতিয়ার ছিল এই বাহিনীটা, তো সেই বাহিনীটা তো তোমার নামে নাই, ওই লোকগুলি আছে। তো ওই লোকগুলির উপর আস্থা মানুষের কিভাবে আসবে? নাই আসতে পারে। কাজে এখন ওই লোকগুলি কি রাতারাতি ঠিক হয়ে যাবে? যে এতদিন রিক্সাওয়ালার কাছ থেকে 10 টাকা নিত, হকারের কাছ থেকে 20 টাকা নিত, সে এক রাত থেকে মানে হজ করে এসে সমস্ত পাপ টাপ ধুয়ে বেড়াইলো, দুধ দিয়ে গোসল করলো, হয়ে গেল, তা তো না রে ভাই। এটা তো সহজ না। কাজে এইগুলো চিন্তা করতে হবে আপনি কিভাবে করবেন। পুলিশ বাহিনীর আপনি পোশাক চেঞ্জ করলেন, হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তার মন চেঞ্জ হয়ে গেল, ওটা এত সহজ। সেইগুলি পুলিশের মধ্যেও দেখতে হবে। আমি মনে করি পুলিশের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে, এবং এই শুদ্ধি অভিযানের পরেই আপনি আশা করতে পারেন যে এই পুলিশ বাহিনী জনগণের পুলিশ বাহিনী হয়ে উঠবে। এর আগ পর্যন্ত না। অনেক ধন্যবাদ। এই শুদ্ধি অভিযানের কথা যেটি মাসুদ কামাল বলেন, রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে মনে হয় কি এইটা আসলে কতখানি চ্যালেঞ্জের, যে শুদ্ধি অভিযান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে চালাতে হবে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ, তাদেরকে অতীতে বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগের আমলে একেবারেই সরকারের উদ্দেশ্য সাধন করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আর তারও আগে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো যে বিএনপির আমলেও কিন্তু বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে। মানে পুলিশ অনেকটা চিরকালই তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার তাদেরকে এটা করেছে। গত 15 বছরে এটা মাত্রাটা, বিশেষ করে সাম্প্রতিক যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের ভূমিকা আরো বেশি ন্যাক্কারজনক। তো সেই আন্দোলনে যারা মানে ধরেন যে হারুন সাহেব ডিবি, তার মতো যার যে সমস্ত কর্মকর্তাদের নাম বেশি শোনা গিয়েছিল বা যারা সামনে ছিলেন, তাদের জীবন তো ঝুঁকির মুখে আছে। তো আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গায়, এবং আপনি দেখেন এই আন্দোলন দমন করতে গিয়ে পুলিশের অনেক সদস্যকে তাদেরকেও কিন্তু জীবন দিতে হয়েছে। এবং সেই কারণে পুলিশ বাহিনীর মধ্যে এই কি বলে শুদ্ধি অভিযান, যেটা বলা হলো, শুদ্ধি অভিযান বলেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, সেরকম কিন্তু একটা চাপ পুলিশ বাহিনীর মধ্য থেকে উঠেছে। সেই কারণে তারা সামনে আসছেন না আমার মনে হয়, এবং তাদেরকে বাহিনীতে ফিরিয়ে নেওয়া হবে বলেও আমার কাছে মনে হয় না। তাদেরকে এই বাহিনী থেকে তারা আসতে ফিরতে পারছেন না, তাতে আমার কোনো সন্দেহ নাই। অবশ্যই সেরকমই সিদ্ধান্ত নিবে সরকার। ইভেন তাদের জীবনেরও নিরাপত্তা নাই, সেজন্য তাদেরকে আপনি প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না। তারা কোনো না কোনো হেফাজতে আছেন বলা হচ্ছে, অথবা পালিয়ে গেছেন এরকম। তো পুলিশ সংস্কার কমিশনও কিন্তু বহু আগে, পুলিশের মধ্যেও কিন্তু অনিয়ম দুর্নীতি করার অনেক পথ আছে। যেমন ধরেন, পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পরে রাজশাহীর সারদায় যে পুলিশ ট্রেনিং ক্যাম্প আছে, সেখানে নাকি পুলিশরা তাদের ট্রেনিং এর শুরুতেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন যে ঘুষ নিতে তারা উৎসাহিত হন, কারণ তাদেরকে ওখানেও নাকি অনেক কিছুর জন্য ঘুষ দিতে হতো। তো এই সমস্ত জায়গা সহ পুলিশের সিস্টেমের মধ্যে আপনি দেখেন, পুলিশ বাহিনী কিন্তু পরিচালিত হচ্ছে সেই বহু পুরনো আইন দিয়ে, ব্রিটিশ আমলের আইন। পুলিশ সংস্কারের জন্য অনেক উদ্যোগ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়িত হয়নি। এবার রিসেন্টলি দেখলাম আবার একটা পুলিশ সংস্কার কমিটি করা হয়েছে, সেটির তারা কাজ করছেন এটা নিয়ে। তো এটাও খুব জরুরি। অবশ্যই শুদ্ধি অভিযান একটা দরকার পুলিশ বাহিনীতে। অনেক ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে 1 মাস পর, সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিরতি নিয়ে আসি, বিরতির পরে ফিরবো সংবাদ সম্প্রসারণে। থাকুন আমাদের সাথেই। সংবাদ সম্প্রসারণে আমরা আলোচনায় ফিরে এলাম। দুজন সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সাথে। আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আলোচনার প্রায় শেষ দিকে। 1 মাস পর আজকে সব ধরনের বিশ্ববিদ্যালয় খুলেছে, মানে বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে কোনো নির্দেশনা নেই। মানে এই শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হওয়াটা আসলে কতখানি চ্যালেঞ্জের? আসলে আমরা পুরো আলোচনা ধরেই বিভিন্ন চ্যালেঞ্জ, সংস্কার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। মাসুদ কামাল, আপনার কাছে আসি এবার। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমি খুব সংক্ষেপে বলি। প্রথমত হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসন বলতে যা বোঝা, প্রো উপাচার্য অথবা রেজিস্ট্রার, সবাই কিন্তু পদত্যাগ করেছেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে। সেই পদগুলি কিন্তু এখনো পূরণ করা হয়নি।
তো না করা গেলে পরে এখানে কিন্তু এক ধরনের মানে আপনার শৃঙ্খলাটা কিন্তু থাকছে না, প্রশাসনিক শৃঙ্খলাও থাকছে না। আবার বিপরীত দিকে ছাত্ররা কিছু হলেই দাবি করছে, দাবির প্রেক্ষিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কি তাহলে ক্লাসে যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে হবে অথবা কে হবে না সেগুলি বিষয়ে কি দাবি আসবে? কারণ এইটা কিন্তু স্টুডেন্টদের সরাসরি স্বার্থ কিন্তু এখানে জড়িত। কাজে এই জায়গাটাতে আমার কেন যেন মনে হয় একটু শৃঙ্খলা ফ্রি আনার দরকার ছিল। এখন এই স্টুডেন্টরা যেখানে যাবে, তারাই তো আন্দোলন করেছে, তারা হাসিনাকে ফেলে দিয়েছে। তাদের মধ্যে কিন্তু একটা ধারণা থাকতে পারে যে আমাদের কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলবে। তা কি হয়? সেটা কি হওয়া উচিত? কারণ এখানে তো সে নিজেই পড়ে, সে কি তাহলে ক্লাস টিচারকে বলবে স্যার আমি যেটা বলবো সেটা আপনি বোর্ডে লেখেন? এটা কি হবে? নাকি বলবে যে প্রত্যেক টিচারের সঙ্গে আমরা 4 জন করে প্রতিনিধি দিব, তাদের বক্তব্য অনুযায়ী আপনাকে বোর্ডে লিখতে হবে? এটা হবে? ভাই এটা হয় না। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। ওনারা করেছেন অনেক কিছু, কোনো সমস্যা নাই, তাই বলে কি সাতক্ষণমাত? এটা হয় না রে ভাই। বিশ্ববিদ্যালয়গুলো একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করে তারপরে এটা খোলা উচিত ছিল। এখন অনেকে বলবেন যে কিভাবে করব, কাকে নিয়োগ দিব, কাকে যদি না মানে মানানোর ব্যবস্থা করতে হবে, নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে হবে, তাহলে তো সমস্যা। জি ধন্যবাদ রেজানুল হক রাজা। মানে বিশ্ববিদ্যালয়গুলোর এই শৃঙ্খলা ফেরানো তো আছেই, আমরা এমনকি এটাও শুনছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষা যে কটি বাদ ছিল সেটাও অনেকে দিতে চাচ্ছেন না। সব মিলিয়ে পুরো শিক্ষা কার্যক্রম, আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে পুরনো কার্যক্রম আবার ফিরিয়ে আনার কথা তিনি ভাবছেন। সব মিলিয়ে চ্যালেঞ্জটি মানে বহুবিধ মনে করেন কিনা আপনি? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই বহুবিধ। ধরেন যে মাসুদ কামাল বললেন যে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরে বিশ্ববিদ্যালয় খোলা দরকার ছিল, কিন্তু ছাত্রদের তো বিজয়ী ছাত্রদের, আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিজয়ী ছাত্রদের, সমন্বয়কদের তো একটা বড় দাবি ছিল যে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। এবং অনেক কিছু সমন্বয়কদের দাবির পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা আমরা দেখছি। সেই অধিকার নিয়ে তারা কথা বলছেন। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে সে কারণে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এবং আপনি ঠিকই বলেছেন, আজকেই আন্দোলন হয়েছে একটা, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল তাদেরকেও একটা আন্দোলন করতে দেখলাম আজকে, যে বাকি পরীক্ষাগুলো তারা দিতে চায় না, তারা এসএসসি রেজাল্ট অনুযায়ী এই পরীক্ষাটা এভাবে শেষ করতে, মানে যে কটি পরীক্ষা দিয়েছে সেই কটির নাম্বার অনুযায়ী তারা রেজাল্ট চাচ্ছে, এরকম দাবি তাদের। না, যে কটি পরীক্ষা দিয়েছে সেটা তো দিয়েছে, বাকিগুলো এসএসসি মার্কস যেটা পেয়েছিল সেই অনুযায়ী, এটাকে কি যেন একটা টান বলে, যেটা এর আগে করোনার সময় হয়েছিল। তো এই ধরনের ছাত্ররা নানান দাবি তুলছে এবং স্বাভাবিক, ছাত্র আন্দোলনের মুখে যে বিশাল একটা অর্জন, 15 বছর ধরে টিকে থাকা খুবই শক্তিশালী, অ্যাপারেন্টলি খুবই শক্তিশালী একটি সরকার, স্বৈরাচারী সরকার তারা যেটা বলছে, সেই সরকারকে হটিয়েছে তারা। তো সেই কারণে তাদের মধ্যে নানা ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে কারণে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হয়েছে আমার কাছে মনে হয়। তবে ক্যাম্পাসে আমরা সবাই দেখলাম আজকে যে ঠিক সেইভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় নাই। আসলে এরকম একটা বিপ্লবের পরে সবকিছু রাতারাতি ঠিক হয়ে যাবে এটাও আমরা আশা করাটাও ঠিক না, একটু সময় দিতে হবে, আসলে একটু দেখতে হবে। জি, আমরাও আশাবাদী হতে চাই, অন্তত শিক্ষাঙ্গন সহ সব জায়গায় সেই শৃঙ্খলা ফিরে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে রেজানুল হক রাজা এবং ধন্যবাদ মাসুদ কামাল, আপনাদের দুজনকে, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।